প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম আরেক গডফাদার। শুরু করছি পঞ্চম অংশ। বুড়ো কুচকে বড়সড় দালানটার দিকে তাকিয়ে থাকলো নাদিয়া। তারপর বলল, বুঝলাম, তোমার কোম্পানির এই ছোট্ট শাখাটা আসলে আমন্ড পাউডারের শিপমেন্টের জন্য একটা কাভার। কাভারটা এখানে আফিম আনার কাজে নিখুঁত একটা ক্যামোফ্লেজও বটে। ওসব ঝামেলা শেষ। এবার বলো, আফিমটা কিভাবে তুমি নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছ? কয়েক মুহূর্ত চুপ করে থেকে নাদিয়ার অস্বস্তি খানিক বাড়তে দিল রানা। তারপর বলল, নাদিয়া, এইমাত্র সেটাই তো বললাম তোমাকে। নয়, আফিম থেকে হিরোইন তৈরির জটিল একটা পদ্ধতি। ল্যাবরেটরি ছাড়া কাজটা সম্ভব নয়। লাল দালানের ভিতর ডাফম্যান বেনিফিটের মালিকানা সূত্রে একটা ক্যান্ডি ফ্যাক্টরি পেয়েছে রানা। সেই ফ্যাক্টরিতে স্বভাবতই একটা ল্যাবও আছে। সন্ধ্যা সময়টা সন্ধ্যা। নিয়মিত কর্মচারীরা ডিউটি শেষ করে যে যার বাড়ি ফিরে গেছে। পরনে ওভারঅল। লুরেন লুবেক রেল টার্মিনাল থেকে চালিয়ে আনা ট্রাকটাকে পিছু হটিয়ে ফ্যাক্টরির দরজায় থামালো রানা। ট্রাকের কাপ থেকে লাফ দিয়ে নিচে নামছে ও। ওদিকে নাদিয়াকে দেখা গেল ফ্যাক্টরির দরজা খুলছে। কোনো অসুবিধা হয়নি তো? আর সালান? রেলওয়ের ইন ভয়েসটা তার হাতে ধরিয়ে দিল রানা। তাতে লেখা আছে, 20টা আমন্ড পাউডারের ব্যাগ পরীক্ষা করে দেখা হয়েছে। ব্যাগগুলো কারখানার ভিতর ঢুকাবার পর দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল রানা। তারপর হাত দিল 100 মিলিয়ন দামের ব্যাগটায়। ওটাকে টেনে ক্যান্ডি ভ্যাটগুলোর কাছে নিয়ে এলো। ব্যাপারটা এখনো আমার কাছে পরিষ্কার নয়। নাদিয়াও ওভারঅল পরেছে। তার পেঁয়াজ রঙের চুল স্তূপ হয়ে আছে সবুজ উলের একটা ক্যাপের ভিতর। আমি কখনো প্রসেস করিনি, তবে জানি যে জিনিসটা সাদা পাউডারের মতোই দেখতে হয়। তা সেই পাউডার তুমি লুকাবে কিভাবে? তোমার চোখের সামনেই সব ঘটবে নাদিয়া। হাত ঘুরিয়ে দেখলো রানা। শ্রমিকরা ফিরে আসার আগে আমাদের হাতে সময় আছে 14 ঘন্টা। কাজেই সময় নষ্ট করাটা ঠিক হবে না। এসো কাজ শুরু করি। বেশ। নাদিয়ার হাতে রাবারের একটা গ্যাস মাস্ক ধরিয়ে দিল রানা। ওটা ব্যবহার না করলে বাষ্প তোমাকে চাঁদের উল্টো পিঠে পৌঁছে দেবে। দুজনেই মাস্ক পরে নিল। নাদিয়ার পটল চেরা চোখ সন্দেহ ভরা দৃষ্টিতে অনুসরণ করছে রানাকে। ব্যাগটার গলা থেকে সিল খুলল রানা। টেনে ব্যান্ডটা ছাড়ালো। তারপর ভিতরে সব আফিম ঢাললো ভ্যাটে। ব্যাগটা নিয়ে গিয়ে ইনসিনারেটার শুটে ফেলে দাও। ইতস্তত করে সেটা ধরল নাদিয়া। পুরা আফিমের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে না? অন্যান্য ব্যাগের সঙ্গে কাল পূর্বে ওটা। প্লাস্টিক ছাড়া অন্য কিছুর গন্ধ পাবে না কেউ। ব্যাগটা এবার ইনসিনারেটার শুটে ফেলে দিল নাদিয়া। ভ্যাটে আফিমের পর 80 টন ঢালল রানা। ভালো করে মিশুক জিনিসটা বলে বোতামে চাপ দিয়ে ভ্যাটের মিক্সিং প্যাডেল চালু করলো। শব্দ নিয়ে চিন্তা করো না, এটা কমার্শিয়াল স্ট্রিট। তাছাড়া রাস্তায় এখনো প্রচুর গাড়ি। আমাদের শব্দ চাপা পড়ে যাবে। দুশ্চিন্তা করার আর তা হলে কিছু নেই আমাদের। আছে, মারাত্মক কিছু বিপদ আছে। মিক্সারটা গরম করতে হবে। যদি বেশি গরম করে ফেলো, বোমার মতো বিস্ফোরিত হবে। এরপর ধরো কি পরিমাণ বিদ্যুৎ তুমি খরচ করবে, দূষিত পানি নিয়ে কি করবে, ইত্যাদি সমস্যা হতে পারে। যদি নিজের বাড়িতে ল্যাবটা লুকিয়ে রাখতে চেষ্টা করতে তুমি। কিন্তু একটা ক্যান্ডি ফ্যাক্টরি প্রচুর ইলেকট্রিসিটি ব্যবহার করে। আর দূষিত বা ঘোলা পানি নিষ্কাশনের জন্য আমাদের একটা কমার্শিয়াল স্লুইস আছে। লুবেকের মূল নর্দমায় নিয়ে গিয়ে ফেলবে। তুমি দেখছি সবই ভেবে রেখেছ। 30 মিনিট পর ভ্যাটের গায়ে বসানো টেপ পারেচার
ডায়ালগুলো খুললো রানা। সাধারণত এগুলো আমন্ড পাউডার আর চিনি গলাবার সময় ব্যবহার করা হয়। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ভিন্ন ধরনের স্বাদ পাওয়ার আশায়। তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করলো রানা। 212 ফারেনহাইট। অ্যাফিম আসলে একটা মারফিন বেস, এর বেশি কিছু নয়। বর্জ্য বা ভেজাল যা কিছু আছে ওই অ্যাসিটনই সব বের করে নেবে। ক্যান্ডির ভ্যাটগুলো ভ্যাকুয়াম পাম্প সহই তৈরি, কারণ যে পদ্ধতিতে অ্যাফিম থেকে অপ্রয়োজনীয় জিনিস বের করা হয় প্রায় সেই একই পদ্ধতিতে চকলেট আর মিষ্টি তৈরির উপাদানও বর্জ্যমুক্ত করা হয়। নলের সাহায্যে অ্যাসিটন তুলে ফেলল রানা। ভ্যাটে রয়ে গেল গাঢ় বাদামি রঙের মরফিন বেস। এটাই উন্নত মানসম্পন্ন সম্পন্ন অ্যাফিমের স্বাভাবিক রং। পরিশোধিত মাদককে এবার সাদা করে তুলবার জন্য এক ব্যাগ কার্বন ব্ল্যাক ঢালল ও তারপর আবার ভ্যাটের প্যাডেলগুলো চালু করে দিল। আজ আমরা একটা বিশ্ব রেকর্ড তৈরি করতে যাচ্ছি নাদিয়া। যে কোনো মার্সেই ল্যাবে একবারে খুব বেশি হলে 20 পাউন্ড অ্যাফিম প্রসেস করা হয়েছে। আমরা তার চেয়ে অনেক বেশি করছি। ফ্যাক্টরির চারদিকে চোখ বুলিয়ে অসংখ্য ভ্যাট, অ্যাভন আর ক্যান্ডি ট্রে দেখতে পেল নাদিয়া। দেয়ালে গরু আর শিশুর ছবি আঁকা জার্মানদের কল্পনায় যে দুটো জিনিস খুব সহজে চলে আসে। কাল সকাল 8টায় সাদা অ্যাপ্রন পরা হাসিখুশি চেহারার নারী ও পুরুষে ভরে উঠবে এই কারখানা। লুবেকের বিখ্যাত মার্জিপ্যান তৈরিতে ব্যস্ত হয়ে পড়বে তারা। বারবার মনে হয়েছে তুমি আসলে একটা পাগল, বলল সে। তারপর উপলব্ধি করলাম আমার ধারণা ভুল। তুমি আসলে প্রায় জাদুর মতো যে কোনো সমস্যাকে সহজ করে নিতে পারো, অন্তত এখন পর্যন্ত পেরেছ। রানা নিজের কাজে ব্যস্ত। ওটা তুমি কি করছো? মিক্সার নিউট্রালাইজ করার জন্য ক্লোরিক অ্যাসিড যোগ করছি। কাজ করার জন্য এটাকেও খানিক সময় দিতেই হবে। এখন যদি জার্মান পুলিশ ঢোকে এখানে, জানতে চাইল নাদিয়া, কি করবে তুমি? তোমার বেরেটা কোথায়? সঙ্গে আছে তো? ওভারঅলের পকেট থেকে অস্ত্রটা বের করলো নাদিয়া। গুড, লুকিয়ে রাখো ওটা নাদিয়া। কেউ যদি নক করে দরজায়, তাকে বলা হবে আমরা ক্যান্ডি তৈরি করছি। সে যদি বেশি সন্দেহে পড়ে যায়, তাকে আমরা খেয়ে দেখতে বলতে পারি। কামড় দেওয়ার পর হয়তো 1 কি 2 পা এগোতে পারবে, তারপর ঢলে পড়বে মেঝেতে। কিন্তু সে যদি খেয়ে দেখতে রাজি না হয়, সেক্ষেত্রে তাকে আমরা ভেতরে ঢুকে চেক করে দেখার অনুরোধ জানাবো। যেহেতু মাস্ক পরে থাকবে না, 1 মিনিট পর সে আর মনেই করতে পারবে না কি কারণে এখানে ঢুকেছিল। তবে তুমি মিছে ভয় পাচ্ছ। এখানে কেউ আমাদেরকে বিরক্ত করতে আসবে না। আর মাত্র 10 মিনিট সময় পাবো আমরা, হাতঘড়ি দেখে বলল নাদিয়া। কতক্ষণ লাগবে এটার? ক্যান্ডির শ্বাসগুলো এখন তুমি আনতে পারো। ক্যান্ডির শ্বাস? হ্যাঁ, বললাম না আমরা ক্যান্ডি বানাবো। দেয়ালের ওই দিকটায় শ্বাসের ট্রেগুলো সেলফে পাবে তুমি। কথাটা আমি ফিরিয়ে নিলাম। তুমি সত্যি পাগল, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তার কথায় কান্না দিয়ে বিশাল বেকিং অ্যাভনের দিকে এগোলো রানা। মেঝের 1/4 ভাগ দখল করে রেখেছে ওটা। আবারও বিস্ফোরণ নিরোধক স্তরের ডায়াল সেট করলো। তারপর ভ্যাটের কাছে ফিরে এসে দেখলো কয়েকটা ট্রে হাতে দাঁড়িয়ে রয়েছে নাদিয়া। হতাশ ভঙ্গিতে মাথা দোলাচ্ছে এদিক ওদিক। প্রতিবার মাত্র একটা ধরবে। পায়ের কাছে বালতি বসাও, হাতে একটা লেভেলার নাও। ভ্যাটের ট্যাপ খুলতে যাচ্ছি আমি ছাঁচগুলো ভরবো। উপসে পড়তে দেখলে লেভেলার দিয়ে সমান করবে তুমি। বাড়তিটুকু বালতিতে পড়ে যাবে। পরিষ্কার? যতই সন্দিহান হোক, কর্মী হিসাবে অত্যন্ত দক্ষ নাদিয়া। আফিম ইতোমধ্যে হেরোইনে পরিণত হওয়ার যাত্রায় মাত্র অর্ধেক পথ পাড়ি দিয়েছে। তবে ঢালবার জন্য তৈরি। ব্যাটের সবচেয়ে ছোট ট্যাপটা এক ঝটকায় খুলে ফেলল রানা। সাদা ক্রিম বেরিয়ে এলো টেরেতে। লেভেলার দিয়ে ক্রিম সমান করবার পর ভরার ট্রে টেবিলে রেখে নতুন আর খালি একটা তুলে নিচ্ছে নাদিয়া।
সন্দেহ বা প্রশ্ন করবার আর কোনো অবকাশ নেই। এখন শুধু কাজ আর কাজ। সকালে কারখানা শ্রমিকরা ফিরে আসবার আগেই পুরো 220 পাউন্ড বেক করতে হবে, আর বেক করতে না পারলে ফেলে দিতে হবে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে বাক্সেও ভরতে হবে সব, কারণ তা না হলে রানার কোম্পানির উৎপাদিত পণ্যে ঠোকর দিয়ে কোনো জার্মান গৃহবধূ আচ্ছন্ন বোধ করতে পারে। শুয়োর, ডুমুর গাছের পাতা, গরু, শিশু, মাছ, আপেল, কলা, রুটি, নোঙর, কিউপিড, আলু, আঙুর আর পিস্তলের শ্বাসসহ টেরে রয়েছে। আভনে 50টার মতো টেরে ভরবার পর একটা ওয়াগন টেনে আনলো রানা। ওটায় ভেজিটেবল কালারিং এর স্প্রে ক্যান রয়েছে। 15 মিনিট পর ট্রেগুলো অ্যাভন থেকে বের করে নিল রানা। ওদের ক্যান্ডির বাইরের স্তর শক্ত হওয়ার জন্য এটা যথেষ্ট সময়। এ ঠিক নরম মিষ্টি। মিষ্টি মিঠাই যাই বলো, বলল রানা। প্রসেসিংয়ের বিভিন্ন পর্যায়ে নানা রকম চেহারা পায় হেরোইন। এটা তার একটা পার্থক্য, শুধু আমরা এটাকে মিঠাইয়ের স্তরে ধরে রাখছি কেমিক্যাল স্টেবিলাইজারের সাহায্যে। তারপর তারপর এই মিঠাই যখন নিউ ইয়র্কে পৌঁছাবে, প্রসেসের সর্বশেষ পর্বটা সম্পন্ন করব আমরা, তখন আমাদের হেরোইন ধবধবে সাদা পাউডারের মতো দেখাবে, যেমনটি দেখার জন্যে এই কটা দিন অস্থির হয়ে আছো তুমি। মাস্ক পরে না থাকলে তোমাকে একটা চুমো দিতাম, আসলে দিতাম আরো অনেক কিছু। পরে প্লিজ, এখন পরে প্লিজ, এখন স্প্রে ক্যানটা ব্যবহার করো। চেষ্টা করো আলু যাতে ধূসর আর মাছ যাতে নীল হয়। উল্টোটা হলে সমস্যা। উন্মত্ত ব্যস্ততার সঙ্গে কাজ করে যাচ্ছে ওরা। 8জন সাধারণ শ্রমিক 8 ঘন্টায় যা করতে পারত, নাদিয়ার সাহায্য নিয়ে সেই একই কাজ 4 ঘন্টায় সারল রানা। প্রতি আউন্স হেরোইন ঢেলে একবার বেক করা হলো, রং করবার পর বেক করা হলো দ্বিতীয়বার। তারপর গরম ক্যান্ডি বাক্সে ভরল ওরা। প্রতিটি বাক্সের শুধু তলার স্তরটা ভরা হলো। এত তাড়াহুড়ো করা সত্ত্বেও দেখা গেল সকালের শিফট শুরু হতে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। আগের দিন তৈরি করে বাক্সে ভরে রাখা নির্ভেজাল মার্জিপান থেকে শুধু উপরের স্তর নিল রানা। তা দিয়ে চাপা দিল নিজেদের হেরোইন ক্যান্ডি। হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে, অথচ সবচেয়ে জটিল কাজটাই এখনো বাকি। নাদিয়াকে নিয়ে রানা চলে যাওয়ার পর হেরোইনের একটা কণা পর্যন্ত যেন কেউ না পায় এখানে। ভ্যাট আর ওটার চারপাশ নিখুঁতভাবে পরিষ্কার করলো নাদিয়া। স্টক থেকে নিয়ে ভেজিটেবল কালারিংয়ের ক্যান রিলিভ করা হলো। ট্রেগুলো ধুলো রানা, নতুন বাক্স আনলো স্টক থেকে। তারপর অ্যাভন সহ গোটা কারখানা থেকে বের করে দেয়া হলো সমস্ত ভাব, বাষ্প আর বাতাস। অতিরিক্ত বা নষ্ট ক্যান্ডি বাক্স, ওভারঅল আর গ্যাস মাস্ক ইনসিনারেটার শুটে ফেলে দিল রানা। কিন্তু অ্যাভনটা, জানতে চাইল নাদিয়া, ওটার কি হবে? আমরা চলে যাবার পরও গরম থাকবে ওটা। পুরানো হলে থাকতো। এটা গ্যাস হিটেড আর ওয়াটার কুলড। আর 8 মিনিট আছে, চলো নাদিয়া পালাই। বাইরে বেরিয়ে এসে দরজায় তালা লাগালো রানা। রাস্তার প্রায় শেষ মাথায় পৌঁছে গেছে। এই সময় সাদা অ্যাপ্রন পরা 2জন মহিলা শ্রমিককে কারখানার দিকে হাঁটতে দেখলো ওরা। পিঠে কোম্পানির নাম ছাপ নাম ছাপা রয়েছে। নিজেকে নিংড়ানো ভেজা ন্যাকড়ার মতো লাগলো রানার। তবে নাদিয়ার উল্লাস হলো দেখবার মতো। অকণ্ঠ চিত্রে স্বীকার করছি, তুমি একটা জিনিয়াস। পারলে গাড়ির ভিতরই নাচতে শুরু করে। তুমি একটা জিনিয়াস। হোটেল সুইটে ফিরবার পরও নাদিয়ার মুখে সেই একই কথা লেগে আছে। তুমি যদি শুধু মাসে একবার এই বিশেষ ক্যান্ডি তৈরি করো, গোটা উত্তর আমেরিকার মার্কেট তোমার মুঠোর ভেতর চলে আসবে। হেরোইনের বন্যা বইয়ে দিয়ে বাকি সবাইকে ব্যবসা থেকে ভাগিয়ে দিতে পারবে। ধপাস করে বিছানায় চিত হলো রানা। শুধু ওজনের ভারে বন্ধ হয়ে এলো চোখের পাতা। নাদিয়া ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। তার উল্লাস আর নেশা কাটছে না।
কি ঘটতে যাচ্ছে বুঝতে পারছো তুমি আরসালান? ঠিক এই ভবিষ্যৎবাণী করেছেন আমার গুরু। তুমি হতে পারো ইউরোপের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ, আর আমার সাহায্য পেলে দুনিয়ার কারো শক্তি নেই তোমাকে থামায়। ঝট করে বিছানায় উঠে বসল রানা। তোমার গুরু মানে সেই বাবা ভগবান রাজীব ত্রিপাঠী আমার সম্পর্কে কথা বলেছেন? মাথা ঝাঁকালো নাদিয়া। কিছুই আর গোপন করব না আরসালান। হ্যাঁ, আমার গুরুই ভগবান রাজীব ত্রিপাঠী। তিনি বলেছেন তুমি চাইলেই এই দুনিয়ার অন্ধকার জগতে সম্রাট হতে পারবে। আমি সব কথা শুনতে চাই নাদিয়া। শেলে কার হাতে খুন হয়? গাইড সদাশয় গুপ্তকে কে ছুরি মেরেছিল? রাজীব ত্রিপাঠী গায়েব হয়ে কোথায় গেলেন? এত বছর পর দীঘায় আরেকজন খুন হলেও কেন? সবই বলবো আরসালান, কিন্তু প্রস্তুত হবার জন্য আমাকে কিছু সময় দিতে হবে, প্লিজ। বুকে হাতের চাপ দিয়ে আবার রানাকে বিছানায় শুইয়ে দিল নাদিয়া। ক্লান্ত রানা নাদিয়ার কথা মেনে নিল। অতি সহজ অথচ অবিশ্বাস্য একটা প্ল্যান সফল হতে চলেছে। কর্সিকান আর ইউরোপের অর্ধেক কাস্টমস সিস্টেমকে হারিয়ে দিয়েছে রানা। ওর তৈরি মার্জিপ্যান লুবেক ইন্সপেকশন অনায়াসে উতরে যাবে। ফাহিম আরসালান এখন মাফিয়ার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। রানা অনুভব করল নাদিয়া ওর চাদরের তলায় ঢুকে পড়ছে। পরস্পরের বাহুবন্ধনে ঘুমিয়ে পড়ল ওরা। রানা সাবধান, মনের ভিতর থেকে কে যেন ফিসফিস করলো। আপন মনে মাথা ঝাঁকালো রানা। 10। আমি জানতাম তুমি পারবে আরসালান। বৈরুতে সেই প্রথম দিনই আমি বলেছিলাম সফল হবার জন্য যা যা দরকার সবই তোমার মধ্যে আছে। মাফিয়া ডন আলবার্ট ডি মোনা কার্টিস গ্লাসটা আবার ভরে দিয়ে রানার পিঠ চাপড়ালো। 2 সপ্তাহ আগে হলে তার এই হাতে হয়তো ছুরি থাকতো, কিংবা পিস্তল। এই মুহূর্তে তার আচরণে বন্ধুত্ব উঠছে। গোটা হলরুম মাফিয়া স্টাইলে বন্ধু ভাবাপন্ন হয়ে আছে। ডি মোনার দ্বারা আমন্ত্রিত হয়ে নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ড আর মিডল আটলান্টিক থেকে 32 জন মাফিয়া পরিবারের কর্তা বা চিফ উপস্থিত হয়েছে এখানে। তাদেরকে নিজের একটা ব্যবসায়িক সাফল্য চাক্ষুষ করাবে ডি মোনা। সেই সঙ্গে ডিস্ট্রিবিউশন রাইটও অফার করবে। কর্তাদের পরনে দামি কাপড়ের স্যুট, কাপ লিঙ্কে বসানো হিরে ঝিলিক মারছে। আঙুলের এক একটা আংটি যেন বাঘের চোখ। কবজিতে প্রদর্শনীর উপযোগী রোলেক্স। ঠোঁটে মিটিমিটি রহস্যময় হাসি ঝুলিয়ে শিভাস রিগাল এর গ্লাসে চুমুক দিচ্ছে নাদিয়া। এত সব ফ্যাশন আসলে ক্ষমতার নমুনা ছাড়া কিছু নয়। ডি মোনার বক্তৃতাটাও তাই। নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু দালানগুলোর একটায় এই গোপন মিটিং ডাকা হয়েছে। ভাড়া নেওয়া হয়েছে পুরো একটা ফ্লোর। হেই টাকনিস, বোস্টন থেকে আসা পৌর এক ডন ডি মোনার কোনোই চেপে ধরল। ডি মোনার ডাকনাম ওটা। তুমি বললে ভাগ পেতে হলে তাড়াহুড়ো করতে হবে। তা তোমার মাল এখানে পৌঁছাচ্ছে কবে? আর সালান বলছে 1 সপ্তাহের মধ্যে। ঠিক। জিনিসটা বোটে আসছে, জানালো রানা। আমি প্লেন নিয়ে চলে এসেছি সবার সঙ্গে যাতে দেখা করতে পারি। আমার সঙ্গেও খুঁটিনাটি নানা বিষয়ে আলাপ ছিল ওর। রানা থামতেই শুরু করলো ডি মোনা। হাততালি দিল সে। কামরায় উপস্থিত সবার মাথা তার দিকে ঘুরে গেল। দয়া করে সবাই আপনারা আপাতত মুখে কুলো পাটুন। আমার একটা ঘোষণা আছে। কামরা নীরব হয়ে গেল। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এই ব্যক্তি, এই তরুণ তুর্কির মধ্যে কি এমন দেখেছি যে তার অবাস্তব প্রস্তাবের পক্ষে $10 লাখ বাজি ধরলাম আমি। অধিককার কোনো অর্গানাইজেশন কখনো যা পারেনি ও তা কিভাবে পারবে? ওর প্রস্তাব ছিল 220 পাউন্ড আফিম থেকে যে পরিমাণ হেরোইন তৈরি হয় তা এক চালানে নিউ ইয়র্কে ডেলিভারি দেবে। শুনে আপনারা সবাই এক বাক্যে বলেছেন এ অসম্ভব, কেউ কোনোদিন পারেনি। কথাটার মধ্যে যুক্তি আছে। সবাই জানে এত বেশি মাল লুকানো সম্ভব নয়। কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কল্পনা শক্তি যথেষ্ট উর্বর ছিল না। তবে এ ব্যাপারে আর কিছু বলার আগে আমার মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা দরকার।
কারণ আমি বেশ কিছু ক্ষুধার্ত মুখ দেখতে পাচ্ছি। ক্যান্ডি চলবে তো? কাকে আগে দেব প্লিজ? টেবিলের দেরাজ থেকে এক বাক্স মার্জিপ্যান বের করলো ডি মোনা। ঢাকনির গায়ে লাল টুকটুকে গাল নিয়ে একদল শিশু কিশোর ক্যান্ডি খাচ্ছে, তার ছবি। কিনারায় জার্মান ভাষায় লেখা ডাফম্যান ওভারসি বেনিফিটের মার্জিপান। শুধুমাত্র ডাফম্যান ওভারসি বেনিফিটই রপ্তানি করে। এই বাক্সটা সারা রাত হাড় ভাঙা খাটুনির আংশিক ফসল। এটা কি কৌতুক? দু একজন মাফিওসো কৈফত চাইল। এই টুকরো নিন, এক টুকরো নিন। সবচেয়ে অনাগ্রহী মেহমানের দিকে বাক্সটা বাড়িয়ে ধরল ডিমোনা। এখানে আমি ক্যান্ডি খেতে আসিনি। আরে তাতে কি, নিন, ভালো লাগবে। জিদ ধরল ডিমোনা। খান। শেষ কথাটা একটু যেন কর্কশ কণ্ঠে, প্রচ্ছন্ন ধমকের সুরে। মাফিয়াসো এক পরিবার প্রধানের ছেলে। কাজ ঝাঁকিয়ে বাক্স থেকে একটা টুকরো নিল, কামড় দিল সে, চিবালো, তারপর থো থো করে ফেলে দিল কার্পেটে। গড, আপনি আমাকে কি খেতে দিয়েছেন? কেন, মার্জিপান? হেসে উঠল ডিমোনা। আপনি আগে কখনো মার্জিপানের নাম শোনেননি? আসল কথা এসো, ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ কর্তৃত্বের সুরে বলল। এবার ডিমোনা বাক্সের নিচের স্তর থেকে এক টুকরো ক্যান্ডি তুলে নিয়ে তরুণ মাফিয়েসোর দিকে বাড়িয়ে ধরল। আমি চেখেছি, আবার চাখুন। গম্ভীর একটা ভাব নিয়ে ডিমোনার ভিকটিম নতুন টুকরোয় ছোট্ট একটা কামড় দিল, আবার থো করে কার্পেটে ফেলল। তবে এ তবে এবার সে জানে কি জিনিস মুখে দিয়েছিল। রেসাস, খাঁটি স্নো। এ তো নির্ভেজাল হেরোইন। ডিমোনা অবশিষ্ট টুকরোটা তরুণ মাফিয়াসোর বাবা বোস্টনের ডনকে দিল। অতিথিদের সবাই এখন এগিয়ে এসে দেখতে চাইছে ক্যান্ডি বক্সের ভিতরটা। জিনিসটা সেমি প্রসেসড আফিম। শিকাগোর একজন জ্ঞানপাপী বলল। কিন্তু তারপর এটার উপর তুমি আরো কারিগরি ফলিয়েছ। ভেজিটেবল কালারিং আর স্টেবিলাইজার। এখানে প্রসেসিং করার সময় ওসব বেরিয়ে আসবে, জানালো রানা। শিকাগোর বস আঙুলের গিট দিয়ে কপালের চওড়া হাড়ে আঘাত করল। আমার ব্লাড প্রেশার 200 ঘর ছাড়িয়ে যাচ্ছে। বিস্ফোরিত হলো সে। একটা বাক্সের দাম পড়ছে কত? $20 লাখ? প্রায়, বলল রানা। সবগুলো বাক্সের উপরের স্তরে রয়েছে খাঁটি মার্জিপান। কোনোভাবেই ব্যাপারটা ধরতে পারবে না কাস্টমস। এক্স রে কোনো সাহায্যে আসবে না, কারণ কিছুই লুকানো হয়নি। কুকুরও কোনো কাজে আসবে না, কারণ হেরোইনের গন্ধ চাপা পড়ে গেছে অ্যামন্ডের সুবাসে। তাছাড়া সব দেশের কাস্টমসই আসলে কন্টেন্ট স্লিপ দেখতে চায়। ইম্পোর্টেড মার্জিপানের জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে আগেই আমরা ফাইল জমা দিই। তারা পরীক্ষা করে আমাদেরকে স্লিপ দেয়। সেই স্লিপে কাস্টমস সিল সাপ্পর মারে। আমাদের কাছে 4 দেশের এই রকম স্লিপ আছে, যেগুলোই নিশ্চয়তা দিয়ে বলা হয়েছে আমন্ড পাউডারে কোনো রকম ভেজাল ছিল না। শিপমেন্টটা কেউ হাইজ্যাক না করলে এই পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ। রানা থামতে কামরার ভেতর হইচই শুরু হয়ে গেল। সবাই একযোগে কথা বলছে। গলা চড়িয়ে সবাইকে থামতে বলল ডিমোনা। হাইজ্যাক শব্দটা দিয়ে তুমি ঠিক কি বোঝাতে চাইলে? রানাকে প্রশ্ন করল ডিমোনা। শিপমেন্ট সম্পর্কে যারা জানে তারা সবাই এই কামরায় উপস্থিত রয়েছে। তাহলে তোমার শোনো, কে এখানে হাইজ্যাক করতে চাইবে? তুমি, বলল রানা। তুমি চাইবে। নিজের বুকে তর্জনী তাক করল ডিমোনা। আমি? এটা আমার মাল, আমি কেন তা হাইজ্যাক করতে যাব? কারণ ওটা তোমার মাল নয়, তুমি আমার পার্টনার নও। আশেপাশে যারা রয়েছে দ্রুত তাদের মুখের উপর একবার চোখ বুলিয়ে নিল ডিমোনা। দৃষ্টি অবশ্য রানার মুখেই ফিরে এলো। এটা কি তাহলে একটা ডাবল ক্রস? আমরা একটা চুক্তিতে এসেছি, তুর্কি, এবং তুমি সেই চুক্তি মেনে চলতে বাধ্য। তুমি চুক্তিটা ভঙ্গ করেছ মিস্টার ডিমোনা। আমরা
পার্টনার হবার পর আমার পেছনে অন্তত 4টে খুনিকে পাঠিয়েছ তুমি। কাজেই কোনো চুক্তির আর অস্তিত্ব নেই। তোমার 10 লাখ বাজেয়াপ্ত হয়ে গেছে। ডিমোনার লাল চামড়া আরো লাল হয়ে উঠেছে। খ্যাপা ষাঁড়ের মতো প্রায় গুটিয়ে নিজের পথ থেকে সরালো সবাইকে। এসে দাঁড়ালো নাদিয়ার সামনে। নাদিয়া সোনালি মকমল মোড়া সোফায় গা এলিয়ে বসে আছে। আধুরে একটা বিড়ালের মতো লাগছে তাকে। ও মিথ্যে কথা বলছে, তাকে বলল ডিমোনা। ওদের সবাইকে তুমি জানাও আরসালান সত্যি কথা বলছে না। হাতের গ্লাসটা ধীরে সুস্থে সোফার হাতলে নামিয়ে রাখলো নাদিয়া। মাথা ঝাঁকিয়ে পেঁয়াজ রঙের চুল সরালো কপাল থেকে। তারপর পটলচেরা চোখ তুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো ডিমোনার দিকে। আরসালান তো আসলে সত্যি কথাই বলছে আলবার্ট। আমি যখন রওনা হলাম তুমি বললে আফিম কোথায় লুকানো হয় জানার পর আরসালানকে খতম করে দিও। তারপরও তুমি 3জন কর্সিকানকে পাঠিয়েছিলে কাজটা করার জন্যে। তবে তারা নয়, আরসালানই তাদের ব্যবস্থা করেছে। আর তুমি, তোমার ব্যাপারটা কি? অসম্ভব মনে হলেও ডি মোনার মুখ আরো লাল হলো। আমি সিদ্ধান্তে আসি আরসালান কিছু বাড়িয়ে বলছে না। বুঝতে পারি সত্যি হেরোইন আনতে পারবে সে। কাজেই অর্গানাইজেশনের সাথে তোমার পরামর্শ আমি মানিনি। শালা তুর্কি। বন করে ঘুরে রানার দিকে তেড়ে এলো ডিমোনা। রানা অপেক্ষা করছে লোকটা ওর নাগালের মধ্যে আসুক, কিন্তু তার আগেই দুজনের মাঝখানে চওড়া একজোড়া কাঁধ ঢুকে পড়ল। তোমাদের কথাবার্তা শুনে মনে হলো ট্যাকটিস, বলল বোস্টনের সেই পৌর ডন। তুমি এখন আর ওর পার্টনার নও। তার মানে তো যার সঙ্গে ইচ্ছে আরেকটা চুক্তি করতে পারবে ও। মাফিয়া পরিবারের অন্যান্য কর্তারা সবাই তার কথায় সায় দিল। রিমোনা এই অনুষ্ঠান বা মিটিংয়ের মেজবান, সবাইকে নিমন্ত্রণ করে এনেছে। অথচ এই মুহূর্তে তাকে অবাঞ্ছিত আগন্তুক বলে মনে হচ্ছে সবার। এই নতুন চুক্তি তাহলে কিভাবে করব আমরা? মায়ামির একজন কাপ্তান জানতে চাইল। নাকটা একদিকে বাঁকা তার। প্রথম দফায় প্রায় 100 কিলো শিপমেন্ট, 1 মাস পর আরও 100 কিলো। শুধু তোমার পাওনা মেটাতেই সমস্ত ব্যাংক খালি করে ফেলতে হবে আরসালান। হেল, ডেলিভারির সময় যদি 20 মিলিয়ন দিতে হয়, তুমি বছরে দাবি করছো 240 মিলিয়ন। তবে পার্টনারের জন্যেও এতে প্রচুর লাভ রয়েছে, বাধা দিয়ে বলল বোস্টন পরিবারের উপদেষ্টা। বাজার দর হিসেব করো, $2400 মিলিয়ন। প্রধান ডিস্ট্রিবিউটর দেশের সবচেয়ে বড় ব্যবসাটা নিয়ন্ত্রণ করবে। তবে যে পরিবার দায়িত্বে থাকবে তাকে ইস্ট কোস্টের পোর্ট থেকে অপারেট করতে হবে। যে কোনো পোর্ট থেকেই অপারেট করা সম্ভব। লস অ্যাঞ্জেলেসের ডন এই প্রথম মুখ খুলল। প্রথম শিপমেন্ট যেহেতু নিউ ইয়র্কে আসছে, কাজেই প্রধান ডিস্ট্রিবিউটর এখানকার কেউ হতে হবে, বলল ডি মোনার একজন স্থানীয় প্রতিদ্বন্দ্বী। আপনাদের অনুমতি নিয়ে গলা চড়িয়ে বলল রানা। সবাইকে আমি মনে করিয়ে দিতে চাই ক্যান্ডির প্রথম চালান পৌঁছাতে 1 সপ্তাহ সময় লাগবে। এটা খুব বেশি সময় নয়। তবে এই সুযোগে আপনারা ঠিক করে নিতে পারবেন কে কি দর হাঁকবেন। দর হাঁকবো? হ্যাঁ। যেহেতু আমার কোনো পার্টনার নেই, তাই সিদ্ধান্ত নিয়েছি ডিস্ট্রিবিউশন রাইট নিলামে চড়াবো। নিলাম অনুষ্ঠিত হবে আজ থেকে 5 দিন পর। তাতে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের সমাবেশ বিপজ্জনক, লস অ্যাঞ্জেলেসের চিফ প্রতিবাদ জানালো। অ্যান্টি নার্কোটিক স্কোয়াড আর এফবিআই তো পিছু নেয়ই। ব্যক্তিগত শত্রুরাও সুযোগের সন্ধানে মরিয়া হয়ে ওঠে। নিলাম আপনার জন্যে ঠিক আছে, কিন্তু এটা দাম চড়িয়ে দেয়। আমাদের জন্যে এটা ইম্পসিবল। না, আসলে তা নয়। গ্লাসের ভিতর বরফের টুকরোগুলোকে ঘোরাচ্ছে নাদিয়া। সবার জন্য নিরাপদ এমন জায়গা আছে তো? সেখানে বসতে পারেন আপনারা রাত্রির ওখানে। বরফের টুকরোগুলো গ্লাসে লেগে আওয়াজ করছে। কামরার ভেতর আর কোনো শব্দ নেই। মাফিয়া চিপরা একদিকে লোভ আর একদিকে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে পড়ে গেছে। এক অর্থে তাদের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই। রানার প্রস্তাবিত নার্কোটিকের ঢল
অন্য কোনো পরিবারকে সংগ্রহ করতে দেওয়ার অর্থ হলো প্রতিদ্বন্দ্বীদেরকে অঢেল টাকার মালিক হতে দেখা। আর টাকা দিয়ে সোলজার কেনা যায়। রানার চিন্তাভাবনা অবশ্য অন্যরকম। চালানটা তুরস্ক থেকে জার্মানিতে নিয়ে এসেছ, পথে আততায়ীদের খুন করতে হয়েছে। এখন ওর নাগালের মধ্যে চলে আসছে পুরস্কার। সেই পুরস্কারের নাম রাত্রি। এই শব্দ দুটো অনন্য রায়হানের পাঠানো খামে পাওয়া গিয়েছিল। গতকাল ডি মোনার বিরুদ্ধে প্ল্যান তৈরি করবার সময় নাদিয়াও আবার শব্দটা উচ্চারণ করেছে। রাত্রি শুধু রাজীব ত্রিপাঠীর সংক্ষেপ নয়, এর আরও অনেক বড় তাৎপর্য আছে বলে রানার ধারণা। শব্দটাকে কিংবা হয়তো শব্দটার পিছনের মানুষটাকে কেউ সম্ভবত কাবার হিসাবে ব্যবহার করছে। রাত্রি নিরাপদ আশ্রয় ক্যাসকেড পার্বত্য এলাকার কোথাও মার্কিন মাফিয়ার অলঙ্ঘ হেডকোয়ার্টার। হয়তো পশ্চিম উপকূলের চিফ নীরবতা ভেঙে বলল, সেটাই সবার জন্য ভালো। সেক্ষেত্রে আপনার সঙ্গে গোপনে কেউ কোনো চুক্তিতে আসতে চেষ্টা করবে না। রাইট। বোস্টন চিফ তাকে সমর্থন করল। সবাই নিলামে অংশ নেওয়ার সুযোগ পাবে। এই সমঝোতায় যে ফলাফলের প্রতি শ্রদ্ধা দেখাতে বাধ্য থাকব আমরা। নিলামে যে জিতবে সে বোধ হয় ওই জার্মান কোম্পানিটার শেয়ার পাবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। সাবধান। ডিমোনার গর্জন এত বড় ঘরটাকে যেন কাঁপিয়ে দিল। তোমরা জানছো কিভাবে যে গোটা ব্যাপারটা আসলে ফাঁদ নয়? ওই তুর্কি শালা হয়তো সবাইকে এক জায়গায় জড়ো করছে ফেডারেল পুলিশের হাতে সব কটাকে ধরিয়ে দেওয়ার জন্যে। সমবেত মাফিওসোরা একযোগে হেসে উঠল। আঙুর ফল টক, তাই না? ট্যাকটিস। সত্যি তোমার কপাল মন্দ। তাছাড়া আরেকজন বলল, রাত্রিতে আমাদের নাগাল পাবার কোনো উপায় নেই কারো। এমনকি সেনাবাহিনীও ওখানে আমাদেরকে ছুঁতে পারবে না। 11 প্যান অ্যাম ফ্লাইট ওদেরকে স্পোকেন পর্যন্ত পৌঁছে দিল। স্কি ইকুইপমেন্ট কিনল ওরা। তারপর একটা চার্টার প্লেন নিয়ে আরও মাইল 50 এগোলো। ওদেরকে একটা হিমায়িত লেকে নামিয়ে দিয়ে প্লেন নিয়ে চলে গেল পাইলট। এখন অপেক্ষা। বাতাসে ছুরির ধার। লেকটা কয়েক হাজার বছর ধরে জমাট বেঁধে আছে। দানব আর রাক্ষসের সারি সারি উঁচু নিচু দাঁতের মতো পাহাড়ের চূড়াগুলো মাথাচাড়া দিয়ে আছে পরিচ্ছন্ন নীল আকাশের গায়ে। জায়গাটা 10,000 ফুট উঁচু। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ পর্বতমালা। এখনও যেখানে মানুষের পায়ের চিহ্ন পড়েনি বলে ধারণা করা হয়। নেকড়ের ছাল দিয়ে বানানো কোট গায়ে বেশ আরামেই আছে নাদিয়া। তুমি অনেকবারই আমার সম্পর্কে সব কথা জানতে চেয়েছ, বলল সে। বাতাস জমাট বেঁধে যাওয়ায় প্রতিটি শব্দ বাষ্পের আদলে দেখা যাচ্ছে। এখন জানবে। শুরুতেই বলি, এখন থেকে আমি আর নাদিয়া গারফিল্ড নই। আমার নাম নাদিয়া ক্যাম্পেরো। রানা কিছু বলবার আগে চারপাশের বাতাসে একটা কম্পন শুরু হলো। বরফ ঢাকা লেক প্রায় ছুটে এলো হেলিকপ্টারটা। সরু বল্লম আকৃতির নাকে একটা মেশিন গান ফিট করা রয়েছে। নাকের নিচে ঝুলে আছে গ্রেনেড লঞ্চার। এখানেই শেষ নয়, সরু ফিউজিলাজের দুপাশে রকেট পডও দেখা যাচ্ছে। এই কোবরা হেলিকপ্টার কোনো মতেই সিভিলিয়ান নয়। কাছাকাছি এসে পড়ল ওটা। মেশিন গান ওদের বুকের দিকে ঘুরে গেল। একটা হাত তুলে নাড়ল নাদিয়া। নাক নিচু করে আরেক দিকে চলে গেল কোবরা। আরেকটা কপ্টার হাজির হলো। সন্দেহ নেই, রেডিওর মাধ্যমে পাইলটকে জানানো হয়েছে সিকিউরিটি নিয়ে কোনো সংকট নেই। এই গাঢ় নীল যান্ত্রিক ফড়িংটা প্যাসেঞ্জার ক্যারিয়ার, বুলু ডাকনামে পরিচিত। প্যাসেঞ্জার ক্যারিয়ার হলেও এটার সঙ্গেও একজোড়া মেশিন গান ফিট করা আছে। ওদের মাথার উপর বার কয়েক চক্কর দিয়ে নিচে নামলো ওটা। ওয়েলকাম অ্যাবোর্ড মিস ক্যাম্পেরো। হাত ধরে নাদিয়াকে কপ্টারে উঠতে সাহায্য করলো পাইলট। দুই গানার পাইলট আর কো পাইলটের পরনে গাঢ় নীল রঙের ইউনিফর্ম। রানা কারো সাহায্য ছাড়াই ভিতরে ঢুকলো। এবার সরাসরি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, আরসালান। রানার একটা হাত ছিল নাদিয়া। বোতাম টিপতেই সাজানো একটা ছোট্ট বার বেরিয়ে পড়ল।
কপ্টার আবার আকাশে উঠছে। রানার জন্য একটা গ্লাসে ব্র্যান্ডি ঢাললো নাদিয়া। নাও, শরীরটা গরম করে নাও। একের পর এক পাহাড়ি ঢেউ, চারদিকে যত দূর দৃষ্টি যায় যেন খ্যাপা একটা সাগর পাথরে পরিণত হয়েছে। বরফ আর তুষারে সূর্যের প্রতিফলন পড়ায় চূড়াগুলো ওদের চোখ ধাঁধিয়ে দিতে চাইছে। ভারী সুন্দর, তাই না? জিজ্ঞেস করলো নাদিয়া। দক্ষিণে স্নোকিং পাহাড়, পশ্চিমে ডিসপেয়ার, রিডাউট আর ট্যাংখাম ট্র্যাম্পস, ডেভিলস ডোম পূব দিকে। রাত্রি কোথায়? জানতে চাইল রানা। আমার যদি বুঝতে ভুল না হয়, ওটা শুধু কোনো মানুষের নাম নয়, একটা জায়গার নামও। ঠিক ধরেছ, নামটা আমার বাবার দেয়া। হেসে উঠল নাদিয়া। তুমি শুধু চোখ দুটো খোলা রাখো, তাহলেই দেখতে পাবে। জায়গাটার আগের নাম ছিল স্নোম্যান। বরফ ঢাকা পাহাড় চূড়ার উপর দিয়ে আরো 20 মিনিট উড়ল ওরা। কপ্টার ক্রমশ উঁচুতে উঠছে। রেডিও অন করলো পাইলট। পিছনে তাকিয়ে কোবরাকে দেখতে পেল রানা। লক্ষ্য রাখছে পিছু নিয়ে কিছু আসছে কিনা। ওদের বুলো ডাক আরো দ্রুত বেগে উঠছে, এগোচ্ছে উঁচু একটা চূড়ার দিকে। চূড়াটাকে ডিঙিয়ে এলো কপ্টার। পাহাড়ের মাথাটা যেন করাত চালিয়ে সমান করা হয়েছে। পাথর আর বরফ নয়, ওসবের বদলে শ্বেত পাথরের তৈরি অত্যাধুনিক একটা অট্টালিকা দাঁড়িয়ে আছে ওখানে, রাজকীয় প্রাসাদের অভিজাত্য গাম্ভীর্য আর দৃষ্টিনন্দন স্থাপত্য কীর্তি নিয়ে। প্রসাদ হলেও প্রাসাদ হলেও যেহেতু আধুনিক, যেখানে শ্বেত পাথর ব্যবহার করা হয়নি, সেখানে শুধু কাজ দেখা যাচ্ছে, অবশ্যই বুলেট প্রুফ। প্রাসাদটাকে 3 দিক থেকে ঘিরে রেখেছে কয়েক সারি সিডার গাছ, আরেকদিকে গভীর খাদ। কপ্টারের ফ্লাইটকে অনুসরণ করছে ছাদে ফিট করা মেশিন গানের একজন গানার। লোকটা স্বচ্ছ একটা বুদবুদের ভিতর বসে আছে। শ্বেতপাথরের অট্টালিকার পর একটা ঢাল পড়ল, ক্রমশ নিচু হয়ে নেমে গেছে আরেক পাহাড়ের গোড়ায়। 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গাটা কয়েক মাইল লম্বা, তবে চওড়াই খুব বেশি নয়। বরফের একটা ঝুলন্ত ছাদ দেখা গেল। সেটা পেরিয়ে আসতে এক এক করে উন্মুক্ত হলো নিচের ল্যান্ডিং প্যাডগুলো। প্রতিটি ল্যান্ডিং প্যাডের সঙ্গে এক প্রস্থ করে পাকা রাস্তা রয়েছে, উঠে গেছে প্রাসাদের দিকে। রাস্তার পাশে তৈরি করা হয়েছে ছোট ছোট ধাপ। সিঁড়িগুলো বাড়ির সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে 7টা ল্যান্ডিং প্যাড দেখতে পাচ্ছে রানা। প্রতিটি প্যাডের নকশা আলাদা, একটার সঙ্গে আরেকটার মিল নেই। ধবধবে সাদা বরফের উপর নীল আর হলুদ ল্যান্ডিং প্যাডগুলো এমন একটা আকৃতি তৈরি করেছে যা শুধু আকাশ থেকে তাকালেই দেখা যাবে। ধ্যানে বসা একজন সাধুর প্রতিমূর্তি। ওই প্রতিমূর্তির ভাঁজ করা পায়ের সামনে বরফ থেকে 5 ফুট উঁচুতে শ্বেত পাথর দিয়ে তৈরি বাংলা বর্ণমালার 2টো হরফ দেখা যাচ্ছে। রাত্রি। বুলো ডাক ল্যান্ড করলো। ওদের গানার বে উইন্ডো খুলে দিল। প্রথমে নিচে নামলো নাদিয়া। ড্যাডি। প্যাডে ওদের জন্য 2জন লোক অপেক্ষা করছে। একজন নীল ইউনিফর্ম পরা বডিগার্ড, কাঁধে রয়েছে M16। অপর লোকটার বয়স হয়েছে। একজোড়া বৃদ্ধ স্কন্দের মালিক। গায়ের রং তামাটে, মাথায় রূপালি চুল, চোখ দুটো কালো আর নাকটা রোমান। চেহারায় আভিজাত্য আছে, তবে সেটাকে ছাপিয়ে ফুটে উঠেছে খুরের মতো ধারালো বুদ্ধির ছটা আর নির্দয় একটা ভাব। প্রায় রোদের মতো গরম আঁচ লাগলো রানার অনুভূতিতে। আচ্ছা, এই লোকই তাহলে নাদিয়ার বাবা? মেয়ের নিরাপত্তা নিশ্চিত করবার ভঙ্গিতে তার কাঁধে একটা হাত রাখল সে। তারপর গৃহ কর্দমনের সময় কঠিন দৃষ্টিতে মেপে নিল রানাকে। মিস্টার ক্যাম্পেরো, আমি ফাহিম আরসালান। সেরকমই শুনেছি বটে, তুর্কি ভাষাতেই জবাব দিল সে। যদিও যা শুনে তার খুব কমই বিশ্বাস করি আমি। আপনার কি মনে হয় সেটাই উচিত নয়? মেয়েকে আরেকটা চুমো খেয়ে ভাষাটা বদলে ইংরেজি করল। ভাষা যাই হোক, ইটালিয়ান বাচনভঙ্গি থাকছেই। অন্যান্য মাফিয়াসও নিজেদের ভাষার টান গোপন করবার চেষ্টা করে।
এই লোক তার ব্যতিক্রম। ফ্রেন্ডস, বন্ধুদের কাছ থেকে আপনার সম্পর্কে আমি অদ্ভুত সব রিপোর্ট পেয়েছি। মেয়ের দিকে তাকালো। নাদিয়া, মাই ডিয়ার, ড্যাডিকে তোমার অনেক কথা বলার আছে, নিজের সম্পর্কে, তোমার নতুন বন্ধু সম্পর্কেও। এসো। ধাপ বেয়ে উঠবার সময় ক্যাপ ক্যাম্পেরও দেখলো মাথার উপর ঝুলে থাকা কোবরার দিকে তাকিয়ে রয়েছে রানা। আপনি উড়াউড়ি পছন্দ করেন মিস্টার আরসালান? মাঝে মধ্যে, বলল রানা। ভাবছিলাম ওটা আপনি পেলেন কিভাবে? অনেক পুরানো বলে পেন্টাগন বেশ কিছু কোবরা আফ্রিকায় বিক্রি করেছিল। আমি ওখান থেকে সংগ্রহ করেছি। দাম পড়েছে 10 ভাগের 1 ভাগ। তাও তো $5 লাখ। ব্রাভো মিস্টার আরসালান। অনুমান করে আসল অঙ্কের এত কাছাকাছি কেউ আসতে পারে না। নাদিয়া, আমার ধারণা তোমার তুর্কি বন্ধু কিছুটা সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সিঁড়ির ধাপগুলো আর শ্বেতপাথরে থাকলো না, খাঁজকাটা ইস্পাতের হয়ে গেল। এখান থেকে আসলে এসকালেটার সচল সিঁড়ির শুরু। এক ফালি সিডার বনকে পিছনে ফেলে বাড়ির ভিতর ঢুকলো ওরা। লিভিং রুমটা অনেক বড়। 3টে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। মেঝেতে কার্পেটের বদলে পশুর চামড়া। দেয়াল জুড়ে ছোট একটা লাইব্রেরি। তৃষ্ণা নিবারণের জন্য 2টো বার। পিকচার উইন্ডো দিয়ে ক্যাসকেড পাহাড়ের দৃশ্য। মাঝে মধ্যে 2-1 জন গার্ড আর বা 1-8টা কোবরা দেখা যাচ্ছে। ক্যাম্পেরও একবার মাথা ঝাঁকাতে অপেক্ষারত ওয়েটার ওদের সামনে একটা মোবাইল বার ঠেলে আনলো। হুইস্কি মিস্টার আরসালান? ভদকা প্লিজ, বলল রানা। এখানে তোমার সময়টা আনন্দে কাটবে, ওকে বলল নাদিয়া। বাপের মতো মেয়েও ওয়েটারের হাত থেকে হুইস্কি নিল। গেম রুম আছে, সনা আছে, আছে গরম সুইমিং পুল। ও হ্যাঁ, শুটিং রেঞ্জও। স্কিইং এর কথাও বলো, মেয়েকে মনে করিয়ে দেওয়ার সুরে বলল ক্যাম্পেরো। তারপর রানার দিকে ফিরল। আপনি স্কি করেন মিস্টার আরসালান? নিলাম শুরুর আগে ঢাল থেকে আমরা একবার ঘুরেও আসতে পারি। পারি, সায় দিল রানা, তবে খুব একটা ভালো না। পরিবার ছাড়া আপনি প্রথম একজন বাইরের লোক যাকে আমরা এখানে দাওয়াত দিলাম। সমস্ত ব্যাপারে আমার মেয়ের ভয়ানক জেদ, ঠিক বাপেরই মতো। আপনি ওকে প্রায় জাদু করেছেন পরিবার প্রধানদেরও। এবার আপনার কাজ আমাকে জাদু করা। বুঝতেই পারছেন, তা যদি না পারেন এই জায়গা ছেড়ে আপনি কোনোদিন ফিরতে পারবেন না। সেটা আমি আন্দাজ করতে পেরেছি। পারা উচিত। ওরা চিপরা মাঝে মধ্যে ছেলে মানুষের চূড়ান্ত করে ছাড়ে। ফ্রেন্ডস, নেটওয়ার্ক তৈরি করতে কত বছর ধরে কি খাটুনিটাই না গেছে। অথচ আপনার কাছে আরও ভালো একটা সিস্টেম আছে শুনে এই মুহূর্তেই সে নেটওয়ার্ক বাতিল করে দিতে চাইছে ওরা। আপনার প্রস্তাবে রাজি হবার আগে ওদের উচিত ছিল আমার সঙ্গে পরামর্শ করা। তেমনি নাদিয়ারও উচিত ছিল আমি কি বলি একটু শোনা। দুঃখিত ড্যাডি, আন্তরিক প্রার্থনার সুর নাদিয়ার কণ্ঠে। কিন্তু তখন তুমি এখানে ছিলে না। তাছাড়া গুরুজি বললেন এর মধ্যে আমার কোনো বিপদ নেই। কিন্তু আমার আছে ড্যাডি, অসম্ভব। আমি তোমার কথাও গুরুজিকে জিজ্ঞেস করেছিলাম। নিশ্চয় করেছিলে। ক্যাম্পেরোর চোখ মুখ থমথম করছে। এবং গুরুজি বলেছেন মিস্টার আরসালানের হাতে আমার মৃত্যু নেই। না, নেই। কিন্তু তিনি কি এ কথাও বলেছেন যে মিস্টার আরসালানের লোকদের হাতেও আমার মৃত্যু নেই? বলেছেন তোমার তুর্কি বন্ধুর পিছু নিয়ে কোনো বাহিনী এই এলাকায় হামলা করতে আসছে না? বোবা হয়ে গেছে নাদিয়া। বাপের দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকবার পর রানার দিকে ফিরল সে। তারপর আবার বাপের দিকে চোখ ঘোরালো। গুরুজি ঠিক কি বলেছেন সেসব মিস্টার আরসালানের সামনে আলোচনা করাটা ঠিক হবে না। নীরবতা ভেঙে বলল ক্যাম্পেরো। উনি যত বড় শত্রুই হন, এখানে আমাদের অতিথি। তাকে আমরা যদি খুনও করি সেটা সসম্মানে সসম্মানে করতে চাই। খুন? আচ্ছা ঠিক আছে, বলল নাদিয়া। তবে একটা কথা ড্যাডি। বলো। আরসালানকে আমি কথা দিয়েছি গুরুজির সামনে ওকে একবার নিয়ে যাব। মাথা নিচু করে চিন্তা করছে ক্যাম্পেরো। প্রায় 20 সেকেন্ড পর মুখ তুলল।
ধ্যানে বসা অবস্থায় জানতে চাইল সে। হ্যাঁ, এক মুহূর্ত ইতস্তত ইতস্তত করে জবাব দিল নাদিয়া। আবার চিন্তায় ডুবে গেল ক্যাম্পেরও। 10 সেকেন্ড পর বলল, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে মিস্টার আরসালান। কি শর্ত? জানতে চাইল রানা। গুরুজি, ভগবান রাজীব ত্রিপাঠীকে আপনি দুটোর বেশি প্রশ্ন করতে পারবেন না। ঠিক আছে তাই। রানার হয়ে শর্তটা মেনে নিল নাদিয়া। সোফা ছেড়ে পায়চারি শুরু করলো ক্যাম্পেরও। তবে গুরুজির সঙ্গে সাক্ষাৎ করলে কিন্তু আপনার ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে উঠবে। না। তার সঙ্গে দ্বিমত পোষণ করে বলল রানা। আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে চালানটা। হয় ওটা আমি আনতে পারবো, নয়তো পারবো না। তারপর থেকে আপনি পোপ না প্রেসিডেন্ট তাতে কিছু আসে যায় না। পাইচারি থামিয়ে ক্যাম্পেরও বলল, ধীরে ধীরে বুঝতে পারছি মিস্টার আরসালান, কি করে আপনি এত দূরে এলেন। নার্ভ আছে আপনার, এতে কোনো সন্দেহ নেই। মেয়ের দিকে ঘুরল সে। ওর ক্যান্ডির নমুনা আছে তোমার কাছে? চকমকে কাগজে মোড়া মার্জিপানের একটা বাক্স বাপের হাতে তুলে দিল নাদিয়া। ভেতরের জিনিসগুলো যাচাই করে দেখে বাক্সটা তাকে ফেরত দিল ক্যাম্পেরও। চতুর, তোমার মিস্টার আরসালান ভয়ানক চতুর লোক। রানার দিকে তাকালো সে। ডি মোনাকে বোকা বানিয়েছেন, এতে আমি অবাক হবার কিছু দেখছি না। ভাবছি আমাকে আপনি বোকা বানাবেন কিভাবে। সাফারের সময় দেখা হবে। ওদেরকে রেখে অন্দরমহলে চলে গেল ক্যাম্পেরও। সরে এসে রানাকে একটা হালকা চুমু খেল নাদিয়া। তাতে সন্তুষ্ট না হয়ে আরো ঝুঁকল সে। রানার মুখটা দুহাতে ধরে নিজের দিকে টানল। নাদিয়ার হীরের আংটিটা রানার কানের লতিতে ঘষা খেল। নিজের অজান্তে শিউরে উঠল রানা। ব্যাপারটা টের পেয়ে হঠাৎ কাঠ হয়ে গেল নাদিয়া। কি হলো আরসালান? কই কিছু না। আগেই লক্ষ্য করেছে রানা, আংটিতে হিরেটা বসানো হয়েছে একটা চৌকো ঘরের মাথায়। এ ধরনের আংটি আগেও দেখেছ। খুদে ঘরের ভিতর বিষ থাকে। তবে ভাবছি, তোমার ড্যাডি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেননি কেন? অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্তগুলোতেও নাদিয়ার আঙুলে এই আংটি দেখেছে রানা। ওরা কি ওর মৃত্যুদণ্ডের রায় বহন করছে? ড্যাডি আসলে ভয় পাচ্ছে আমাকে তুমি তার কাছ থেকে চুরি করে নিয়ে যাবে, কিংবা ভাবছে আমি হয়তো স্বেচ্ছায় তার সাম্রাজ্য ছেড়ে তোমার হাত ধরে চলে যাব। দুটোই তার জন্যে আতঙ্ককর। সারা শরীরের এখানে ওখানে অস্ত্র গোজা। একজন গার্ড এসে জানালো অতিথিকে সে তার কামরায় পৌঁছে দেবে। প্রাসাদের ভিতর ওর জন্য আলাদা একটা সুইট বরাদ্দ করা হয়েছে। কোনো রকম লাগেজ আনবার অনুমতি পায়নি রানা। তবে ওয়ার্ডরোবে সব কটা সাইজের বাছাই করা কাপড় চোপড় রাখা আছে। বাথরুমে পাওয়া গেল কমপ্লিট একটা টয়লেট কিট। স্টোররুমে স্কি সরঞ্জাম। সুইটের বেশ কটা জানালার নিচে 1 মাইল গভীর খাড়া নেমে গেছে। শাওয়ার সেরে প্রথমে দাড়ি কামালো রানা। তল্লাশি চালিয়ে বাথরুমে কোথাও ক্যামেরা নেই নিশ্চিত হওয়ার পর ইলেকট্রনিক রেজারটা খুলল। ভিতরে লুকিয়ে রাখলো বোতাম আকৃতির একটা ম্যাগনেটিক ট্রান্সমিটার।